প্রথম যখন এহসান এসে জানালো ফুপিমা রেসপন্স করছে না, তখন অজান্তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। চারপাশ আধার হয় লুটিয়ে পড়েছিল সৃজনের উপর। ডক্টর সৃজন 2 হাতে আগলে নিয়েছিল তাকে। এহসান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল অজান্তার প্রতিক্রিয়ায়। একটা তৃতীয় লিঙ্গের মানুষকে এতটা ভালোবাসা যায়? এহসান অজান্তাকে একটা ক্যাবিনে শিফট করিয়ে আবার অপারেশন থিয়েটারে চলে যায়। দীর্ঘ 3 ঘন্টা পর অজান্তার জ্ঞান ফিরে। কয়েকদিনের অযত্নেই তার এই অবস্থা। শরীরটাও যে ফুপিমার যত্ন নিতে অভ্যস্ত। সে ফুপিমায় যদি না থাকে তাহলে এই শরীরটা যে বিষণ্ণতায় ডুবে যাবে। তখনই আশার আলো হয়ে এহসান হাজির হয়। অপারেশন সাকসেসফুল। আজকের মাঝে জ্ঞান ফিরে আসবে ফুপিমায়। অজান্তা যেন প্রাণ ফিরে পেল, নতুন করে বেঁচে ওঠার আশা পেল। অজান্তা কৃতজ্ঞতা বোধ থেকে বলল, কিডনি ডোনারের সাথে দেখা করবে। এই অজান্তাকে নতুন করে বাঁচতে এই লোকটার ভূমিকা অপরিসীম। ফুপিমায়ের সাথে কাউকে এখনও দেখা করতে দেওয়া হয়নি, তাই অজান্তা ওই লোকটার সাথে দেখা করতে গেল। নিস্তব্ধ হয়ে হসপিটালের বিছানায় শুয়ে আছে এক লোক। জীর্ণ শীর্ণ তার দেহ, দরিদ্রতার ছাপ যেন তার ওই ছিপছিপে গড়ন। শরীরের হাড়গুলো জানান দিচ্ছে কতটা দারিদ্রতায় লোকটা শরীরের অঙ্গ বিক্রি করে আসছে। অজান্তার হঠাৎ করে বড্ড মায়া লাগলো লোকটার জন্য। ইস, সে কতটা স্বার্থপর। নিজের ফুপিমার জন্য আরেকটা সুস্থ লোককে সারা জীবনের জন্য অসুস্থ করে দিল। আচ্ছা, নিজের স্বার্থ বাঁচাতে মাঝে মাঝে মানুষ এমন স্বার্থপর হতেই হয়। অজান্তা ধীর পায়ে এগিয়ে গেল লোকটার কাছে। তার পাশে দাঁড়িয়ে কতক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইল। কার একটা চেহারার সাথে লোকটার ভীষণ চেহারা মিলে যায়, কিন্তু কার চেহারা? অজান্তা লোকটার পাশে বসে লোকটার মাথায় হাত বুলিয়ে দেয়। কেমন যেন একটা মমতা বোধ হয়। আচ্ছা, বড় মানুষের প্রতি কখনো মমতা বোধ হয়? হয়তো হয়। লোকটা নিজের মাথায় কারো স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালো। সামনে অচেনা মেয়েকে দেখে ভ্রু কুঁচকালো। কাপা কণ্ঠে বলল, আপনি কে মা? অজান্তার যেন দুনিয়া কেঁপে উঠল মা নামক শীতল ডাকে। আহা, সে এমন একটা লোকের এত বড় ক্ষতি করে ফেলল, যার ডাকে তার আত্মা ঠান্ডা হয়ে গেল। এই ক্ষতিপূরণ আদৌ সম্ভব? টাকা দিয়ে কি আর ক্ষতিপূরণ হয়? সে যে সারা জনমের ঋণী হয়ে গেল। অজান্তা ধীর কণ্ঠে বলল, চাচা যান কেমন আছেন এখন? লোকটা বেশ তৃপ্তি পেল প্রশ্নটায়, বোঝাই যাচ্ছে। হাসি মুখ করে বলল, ভালো আম্মা, আপনারে তো ঠিক চিনলাম না। অজান্তা মুচকি হেসে বলল, চাচা, আমি আপনার মেয়ের মতোই। আমি অজান্তা। আপনি আমার ফুপিমারে আপনার কিডনিটা দান করছেন। আমি যে বড় ঋণী হয়ে গেলাম আপনার কাছে। মধ্যবয়স্ক জীর্ণ শীর্ণ লোকটা মুচকি হাসল। তার হাতটা দিয়ে অজান্তার মাথায় হাত বুলালো। অজান্তা অনুভব করলো এই স্পর্শে কোনো পাপ নেই, আছে কেবল এক রাশ স্নেহ। লোকটা অজান্তার মাথায় হাত বুলিয়ে বলল, আম্মা, আপনি বড় ভালো মানুষ। টাকা দেওয়ার পরও আবার কিসের ঋণ থাকে কন? অজান্তা কেঁপে উঠল। কথাটা যেন তার বিবেকে চরম নাড়া দিল। চর দিয়েছে লাল অনুভব করল তার মনুষ্যত্ব। ব্যথিত স্বরে বলল, চাচা যান, সব ঋণ যে শোধ হয় না। আপনি বড্ড মহান চাচা। মহানতার কোনো টাকা হয় না, টাকার পরিমাণ হয় না। লোকটা মনে হয় খুশি হলো, বেজায় খুশি হলো বোধ হয়। এহসান এতক্ষণ দরজায় দাঁড়িয়ে কথা শুনছিল। অজান্তার কথা শুনে সে অবাক। এই মেয়েটাকে সে পাগল ভেবেছিল। এই মেয়ে আদৌ দেখা যায়? এমন মেয়ে আদৌ দেখা যায়? যেখানে টাকা দিয়ে মানুষ খালাস হয়ে যায়, সেখানে মেয়েটা আফসোসে ভুগছে। লোকটা অজান্তার দিকে তাকিয়ে বলল, আম্মা, আপনার ফুপি সুস্থ আছে তো? অজান্তা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তার মানে লোকটাকে সে চেনে। লোকটার মুখের আদল কারোর সাথে মিলে যায়। তাই হঠাৎ করে অজান্তার রাজ্যের কৌতূহল জন্মালো লোকটার ব্যাপারে জানতে। সেই সূত্রে আকস্মিক প্রশ্ন করে বসল, আচ্ছা চাচাদার, আপনাদের বাড়ি কোথায়? আপনারা কি ঢাকাতেই থাকেন? লোকটা হাসি দিয়ে মাথা ডানে বামে নাড়ালো। যার অর্থ না। অজান্তা প্রশ্ন করল, তাহলে কোথায় চাচা যান? লোকটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমরা থাকি গ্রামে। আমাগো বাড়ি ঢাকার বাইরে, রূপগঞ্জ নামে এক গ্রাম। অজান্তার মস্তিষ্কে হঠাৎ করে একটা শব্দ নাড়া দিল। রূপগঞ্জ? সেই রূপগঞ্জ। 3 বছর আগে সেই বিভৎসতা, সেই পল্লী, সেই ভয়ঙ্কর রাস্তা, রক্তে রঞ্জিত চুমকি, রূপসী। না, আর নিতে পারল না অজান্তা।
হঠাৎ করে গগন বিদারক চিৎকার দিয়ে উঠল। বিছানায় শুয়ে থাকা অসুস্থ রোগীটা ছটফট করে উঠল। এহসান দৌড়ে আসলো। ব্যতিব্যস্ত স্বরে বলল, ক্ষণস্থায়ী কি হলো আপনার? ক্ষণস্থায়ী কি হলো? বিছানায় পড়ে থাকা জীর্ণ মানুষটাও ব্যতিব্যস্ত সুরে বলল, আল্লাহ, আম্মা আপনার কি হইল? আম্মা কি হয়েছে আপনার? অজান্তার শরীর বেয়ে তরতর করে ঘাম বের হচ্ছে। অস্বাভাবিক মাত্রায় কেঁপে উঠেছে সে। এহসান তাকে পানি এগিয়ে দিল। হঠাৎ করে কি হলো মেয়েটার? গ্রামের নাম শুনে এমন কোণে পড়ছে। অজান্তা বেশ খানিকটা সময় পর একটু স্বাভাবিক হলো। তারপর বসে থাকা শক্তিতে কুলাচ্ছে না। তার হাতে থাকা এহসানের হাতটা শক্ত করে ধরল, যেন কিছুটা ভরসা পেল। এহসান অজান্তাকে স্বাভাবিক হতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে ক্ষণস্থায়ী? শরীর খারাপ করছে? বলবেন তো নাকি? অজান্তা যেন ভাষা হারিয়ে ফেলেছে, তবুও কণ্ঠনালী থেকে জোর করে শব্দ বের করলো। অস্ফুট স্বরে বলল, চাচা জান, আপনার কয় ছেলে মেয়ে? লোকটা বেশ অবাক হলো হঠাৎ এমন প্রশ্নে। এহসানে ভ্রু কুঁচকালো। লোকটা অবাক নয়নে শান্ত স্বরে বলল, আমার একটা মাইয়া আর একটা অসুস্থ ছেলে আছে। সেই ছেলের চিকিৎসার জন্য কিডনিটা বেচলাম। আর এখন অবশ্য মায়াটার খোঁজ জানি না অনেক বছর। শহরে আইছিল কাজ করার জন্য, আর গ্রামে ফিরে নাই। প্রথমে টাকা পাঠাইতো, এখন হেডাও করে না, কোনো খোঁজ খবর নাই। বাইসা আছে না মইরা? লোকটা আর কথাটা সম্পূর্ণ করতে পারল না। এর আগে অজান্তা, না বুবু মরে নাই বলে উঠল। লোকটা অবাক কণ্ঠে বলে, তুমি আমার মাইয়ারে চিনো আম্মা? অজান্তা হক চকিয়ে গেল। সে কি সর্বনাশ করলো? অসুস্থ বাবারে কেমনে বলবে সেই বিভৎস সত্য? সে কি ভুল করলো এটা? একদিন এই লোকটার মেয়েই তাকে বাঁচাতে প্রাণ দিয়েছিল। সে ঋণ মাথার উপর বয়ে বেড়াচ্ছে আজ 3 বছর। আবার সেই মানুষটাই বাবার কাছে এত এত বড় ঋণী হয়ে গেল। হঠাৎ অজান্তা চমকে গেল। তার সামনে সেই লতা বুবু, সেই নিষিদ্ধ পল্লীর অপবিত্র ঘরের পবিত্র মেয়ের ঝুমকলতা। অজান্তা কেঁপে ওঠে। মরা মানুষ বেঁচে উঠছে কিভাবে? ঝুমকলতা হঠাৎ করে অজান্তার সামনে কেঁদে দিল। কি ভয়ানক সে কান্না! অভিযোগের স্বরে বলল, দোষী তোমার আমি বাঁচাইলাম, আর তুমি কিনা আমার বাবার অত বড় সর্বনাশ করলে? অজান্তা কেঁপে উঠল। ব্যতিব্যস্ত স্বরে বলল, না বুবু, আমি জানতাম না চাচা যান তোমার বাবা। লতা এবার বোধহয় তাচ্ছিল্য হেসে উঠল। হাসি মুখেই বলল, জানলে বুঝি কাজটা করতে না? অজান্তা অথই জলে পড়ত। আচ্ছা, জানলে কি সেই কাজটা হতে দিত? ফুপিমাকে তাহলে কিভাবে বাঁচানো যেত? কাকে সে বেছে নিত তখন? লতাবাবুর আত্মত্যাগ না ফুপিমার ছায়া? হঠাৎ লতার অবয়বটা বলে উঠল, দোষী তুমি আমার আব্বার ক্ষতি করলা। এত বড় ক্ষতি? অজান্তা নিজের মাথা চেপে না করলো। এহসান দোষীকে শক্ত হাতে আগলে নিল। ততক্ষণে ডাক্তার সৃজন ইরাও হাজির। অজান্তা জেনেও হঠাৎ করে উন্মাদ হয়ে গেল। সে নিজের মাঝেই নেই। লতাবাবু যেন অজান্তার হাত জড়িয়ে বলছে, দোষী আমার আব্বার এত বড় ক্ষতি করলা? দোষী তুমি এত পাষাণ? অজান্তা উঠে দাঁড়ালো। চারপাশের কাউকে সে দেখছে না। চারদিকে কেবল লতাবাবুর চিৎকার। অজান্তা ছুটে বেরিয়ে গেল। সবাই যেন বিস্ময়ে হতভাগ। এহসানের হৃদয় কাঁপছে। অজান্তার পিছে পিছে সবাই ছুটল। জীর্ণ লোকটা কেবল ট্যাপ ট্যাপ চোখে সবটা দেখল। সুস্থ মেয়েটা হঠাৎ করে এতটা উন্মাদ হলো কেন? অজান্তা হসপিটাল থেকে ততক্ষণে বের হয়ে রাস্তায় চলে এসেছে। তার চোখ কেবল ভাসছে রক্তাক্ত রাস্তা। অজান্ত রাস্তার মাঝেই ছুট লাগালো। ঢাকার ব্যস্ত রাস্তায় বড় বড় গাড়ি ছুটে যাচ্ছে। অজান্তার পাশ ঘেঁষে চলে যাচ্ছে। এহসান সৃজন দৌড় লাগাচ্ছে, কিন্তু অজান্তার শরীরে যেন দৈত্যের শক্তি ভর করেছে। সে ছুটে চলেছে। সে আর এক মুহূর্তে কনক নিয়ে থাকতে চায় না। লতাবাবুর সাথে সে চোখ মিলাবে কিভাবে? সে থাকবে না এই দুনিয়ায়। ক্লান্ত অজান্তা ফ্যাকাশে চেহারা নিয়ে শুয়ে আছে গভীর তন্দ্রা ঘরে। রাস্তায় যখন দুর্বল শরীরটা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছিল, তখন সে লুটিয়ে পড়ে ধুলোবালি মাখা পথে। এহসান আর সৃজন হাঁপ ছেড়ে বাঁচে। এহসান আসার আগে সৃজন এসে পাজা খুলে তুলে নেয় অজান্তাকে। এহসান এসে পালস চেক করে। মেয়েটার দৌড় বর্ণা মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করেছে। ইতিমধ্যে রাস্তার উৎসুক জনগণ চোখ দিয়ে গিলে নিচ্ছে সবটা ঘটনা। মশলা মাখিয়ে কারো কাছে বলতে পারবে সেই বিবেচনায়। এহসান, সৃজন, ইরা এবং বাকি ফুপিরা
ভিড় করে দাঁড়ায় অজান্তার ক্যাবিনে। অজান্তা উত্তপ্ত শরীরে নিয়ে চোখ দুটি খুলে। অজান্তাকে চোখ খুলতে দেখে আর অপেক্ষা করে না এরা, প্রশ্নের ঝুড়ি নিয়ে হাজির হয়। এক এক করে ভেতরের সব প্রশ্ন উগরে দেয়। কিরে অজান্তা, কি হয়েছিল তোর তখন? অমন পাগলের মতো করছিলি কেন? অজান্তার মাথা থেকে যেন সব বেরিয়ে গিয়েছিল। ইরার কথায় আবার মাথাচাড়া দিয়ে উঠল তার। অনুশোচনায় ভাবনাগুলো অন্যমনস্ক হয়ে পড়ে অজান্তা। এহসান অজান্তার মনের ভাব বুঝতে পারে, তাই গম্ভীর কণ্ঠে বলে, অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার ফলে এমনটা হয়েছে। আর মিস ঐক্যমূর্তি এই হসপিটালে ভর্তি হয়েছে আজ 10 দিন। সেই 10 দিন যাবৎ দেখে আসছি মিস ক্ষণস্থায়ী অবিরাম সেবা যত্ন করেই যাচ্ছে। ওনারও তো রক্তে মাংস গড়া শরীর, যন্ত্র তো না, তাই অসুস্থ হয়ে পড়েছেন। অজান্তা যেন হাঁপ ছেড়ে বাঁচল। না হয় কি যে বলতো সে সবাইকে। অবশ্য ফুপি আর ইরা বেশ খানিকটা ঘটনা জানে, কিন্তু সবটা না। ফুপিমাই সবটা জানাতে না করেছিল। হয়তো ফুপিমা জানতো মানুষ রং বদল শুরু করে দিবে। এরা আর দাঁড়ালো না, বাতাসের ন্যায় বেগে বেরিয়ে গেল। বাকি ফুপিদের মাঝে নিহিতা নামের ফুপি অজান্তার পাশে এসে দাঁড়ায়। অজান্তা ঘাড় ঘুরিয়ে ক্লান্ত হাসি দেয়। ফুপি অজান্তার দিকে তাকিয়ে বলল, অজান্তা তুমি অসুস্থ, তবুও তোমাকে একটা কথা বলা খুব জরুরি। এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। অজান্তা দুর্বল কণ্ঠে বলল, জি ফুপি বলো। নিহিতা বেশ খানিকক্ষণ আমতা আমতা করে অবশেষে বলল, আসলে আমার ট্রান্সফার হয়ে গেছে, আমাকে কালই খুলনা চলে যেতে হবে। অজান্তা যেন আকস্মিক আকাশ থেকে পড়ল। এই অবস্থায় ফুপি এখন এখান থেকে চলে গেলে ফুপিমাকে সে কি বলবে? অদ্ভুতভাবে ভীষণ অসহায় বোধ করল সে। করুণভাবে বলল, এখনই চলে যেতে হবে ফুপি? ফুপিমা যখন তোমায় দেখতে চাইবে তখন কি বলবো? নিহিতা মাথা নিচু করলো, তারপর ধীর কণ্ঠে বলল, চাকরি যেহেতু করি সেহেতু যেতে তো হবে। আর আমি একা না, আমার সাথে রিমকিও চলে যাবে। অজান্তা অবাক হলো। রিমকি ফুপি বাচ্চাদের দেখাশোনা করে, সে চলে গেলে কি হবে? অজান্তা ব্যতিব্যস্ত স্বরে বলল, রিমিক ফুপুই গেলে বাচ্চাদের কে দেখবে? বাকি ফুপিরা তো নাজেহাল হয়ে যাবে। রিমিক নামের মানুষটা এগিয়ে আসলো। অদ্ভুত তার তীক্ষ্ণ কণ্ঠে বলল, বাচ্চাদের জন্য এখন আমি যেতে পারবো না। কি অদ্ভুত কথা বলছো? ওখানে নিহিতা একা থাকবে নাকি? অজান্তা অবাক হলো। এমন আচরণের সাথে সে পরিচিত না। সে টলমলো চোখে বিস্ময় নিয়ে বলল, ফুপিমা কি বলছো এসব? তোমরা চলে গেলে আমি কেমন করে সবটা সামলাবো বলো? আমার যে খুব অসহায় লাগছে ফুপি। তোমরা চলে গেলে ফুপিমা যে একা হয়ে যাবে। নিহিতা শক্ত করে বলল, তার জন্য এখন কি আমার চাকরিটা ছাড়বো? দিদি কি প্রতি মাসে আমার বেতনের টাকা দিবে? অজান্তা বিস্মিত হয়। সে যতটুকু শুনে এসেছে ফুপিমায়ের কাছে এইসব ফুপিরা মানুষ। আজ এই ফুপিমারি বিপদে তাদের কোনো হেলদোল নেই। অজান্তার হঠাৎ করে একটা ঘিন ঘিন ভাব জেগে উঠল মানুষের স্বার্থপরতার ওপর। চোখে মুখে কাঠিন্যতা এনে বলল, ঠিক আছে ফুপি যাও, আমি আর বাকি ফুপিরা ফুপিমায়ের ঠিক খেয়াল রাখবো। তোমরাও ভালো থেকো। নিহিতার এক মুহূর্তও দাঁড়ালো না, যেন মনে হলো বিরাট হাঁপ ছেড়ে বেঁচেছে সে। অজান্তাও ফুস করে শ্বাস ফেলল। এ কেমন দুনিয়া, সব স্বার্থের খেলা। আচ্ছা, সবই কি স্বার্থ? কই আম্মা, বুবুরা, ফুপিমা, দাদন চাচা, দাদু, ওরা তো নিঃস্বার্থবান। কোনো কারণ ছাড়াই এক এক সময় অজান্তার মাথায় বটগাছ হয়ে ছায়া দিয়েছে। হঠাৎ করে অজান্তার চাচা জানের কথা মনে পড়ল। সে আচমকা উঠে বসল। এহসান এতক্ষণ সবটাই পর্যবেক্ষণ করছিল। ফুপির সাথে অজান্তার কথাবার্তা সেও বেশ অবাক হয়েছে নিহিতার রিমিকের একপাক্ষিক ভাবনা দেখে। অজান্তাকে আচমকা উঠে বসতে দেখে এহসান এগিয়ে আসে, ব্যতিব্যস্ত স্বরে বলে, কি হলো ক্ষণস্থায়ী? এভাবে উঠলেন কেন? কিছু প্রয়োজন? অজান্তা ততক্ষণে বেড থেকে নেমে দাঁড়িয়েছে। হঠাৎ যেন মাথা ঘুরে উঠল। তাড়াতাড়ি স্যালাইন লাগানো স্ট্যান্ডটা আঁকড়ে ধরল। এহসান এগিয়ে এসে অজান্তার হাত তার হাতের মুঠোয় নিয়ে বলল, ক্ষণস্থায়ী, আপনার শরীর অনেক অসুস্থ, অনেক দুর্বল হয়ে গেছেন, একটু বিশ্রাম নেন অন্তত। অজান্তার মৃদু দৃষ্টিতে তাকালো, প্রাণহীন কণ্ঠে বলল, সামান্য দুর্বলতায় মরবো না। কই মাছের প্রাণ যে আমার, মিস্টার সর্বনাশ। এহসান ভ্রু কুচকায়, কিন্তু তার আর কিছু বলে না। অজান্তার হাতটা শক্ত করে ধরে বলে, কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যাচ্ছি। একটুকু অন্তত সাহায্য করতে পারি, তাই না? ফুপি মায়ের কাছে যাবেন? তাকে তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অজান্তা মাথা নাড়িয়ে না জানালো, ধীর কণ্ঠে বলল, চাচা জানের কাছে যাব।
এহসান সন্দিহান দৃষ্টিতে তাকায়, অদ্ভুত কণ্ঠে বলে, ওখানে গেলে আবার পাগলামি শুরু করবেন, যা ভয় দেখালেন। অজান্তার তখনকার কথা মনে পড়ে গেল, চোখ জলে থই থই করে উঠল। হঠাৎ খেয়াল করলো লতাবাবু দরজার কাছে দাঁড়িয়ে আছে। লতাবাবু যেন চোখ ছলছল করা দৃষ্টি নিয়ে বলছে, দোষী রে, আমার আব্বাটা যে সারা জীবনের মতো অসুস্থ হয়ে পড়ল, আমার ভাইটার কি হবে? অজান্তা চোখ বন্ধ করে ফেলে। সে জানে এটা তার ভ্রম। তারপর এহসানের দিকে তাকিয়ে বলল, একটু নিয়ে চলুন না চাচাজানের কাছে। এহসান কিছু একটা বলতে চাইল, কিন্তু কথাটা শব্দ কণ্ঠ অব্দি এনে আবার গিলে ফেলল। অজান্তাকে ধরে চাচাজানের ক্যাবিনে নিয়ে গেল। চাচাজানের সামনে বেশ আটসাট হয়ে এক মহিলা বসেছিল। অজান্তা আর এহসানকে ঢুকতে দেখে সে নড়ে চড়ে বসল। চাচাজনের চোখে খুশির ঝিলিক দেখা গেল। সে অজান্তাকে দেখে বলল, আম্মা আপনি ঠিক আছেন? কি ভয়টাই না পাইয়ে দিয়েছিলেন। অজান্তা চাচাজানের কাছে এসে দাঁড়ালো। মুচকি হেসে বলল, জি চাচাজান, আমি ঠিক আছি। তখনকার ঘটনার জন্য দুঃখিত। চাচাজান হেসে মাথা নাড়ালো। তারপর নিজের স্ত্রীর দিকে তাকিয়ে বলল, জানো আমিনের মা, এই আম্মার জন্যই আমরা আমাদের ছেলের চিকিৎসার টাকা পাইলাম। আমিনের মা মানে খাদিজা অজান্তার দিকে তাকায়, ব্যথিত স্বরে বললে, মেয়ে তুমি একবার আমাকে খবর যদি দিতা, তাহলে এই লোকটার আমি এত বড় ক্ষতি করতে দিতাম না। এদিকে আমার ছেলে এক হসপিটালে ভর্তি, এদিকে শুনি এই বোকামি কইরা এই হাসপাতালে ভর্তি। আমি কই যামু কও? অজান্তার খারাপ লাগাটা যেন জেঁকে ধরল। এহসান সেটা বুঝে এগিয়ে এসে বলল, আপনার হাজবেন্ড মানে স্বামী তো প্রাপ্তবয়স্কা, ওনার সব সিদ্ধান্তে আমরা মানতে বাধ্য। আরেকজনের কাছে তো জবাবদিহি করব না। খাদিজা মুখ নামালো। চাচাজান বিরক্তির স্বরে বলল, আহ আমিনের মা, তুমি দেখি একদম কৃতজ্ঞতা স্বীকার করতে জানো না। যে মাইয়াটার জন্য আজ আমিনের চিকিৎসা শুরু হইতে যাচ্ছে, সেই মাইয়াটার এসব কথা কও, মুখে লাগাম টানো। চাচাজানের স্ত্রী মুখে আঁচল চেপে ধরল। বোঝাই যাচ্ছে সে কান্না করছে। অজান্তার যেন ভীষণ অসহায় লাগলো নিজেকে। মহিলাটার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি দুঃখিত চাচিমা, আমার তখন এতটাই জরুরি ছিল যে আশেপাশের কিছুই ভাবিনি। চাচাজান মুখে বড় হাসি ছুটালো। তৃপ্ত স্বরে বলল, আপনি অনেক ভালো আম্মা, আমার মাইয়াটাও যে এমন ভালো ছিল, কই যে গেল? লোকটা দীর্ঘশ্বাস ফেললো। দীর্ঘশ্বাসটাও যেন অজান্তাকে তাচ্ছিল্য করলো। হঠাৎ চাচাজানের কিছু মনে হতে চমকে তাকালো অজান্তার দিকে। প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা আম্মা, তখন এমন করলেন কেন? আপনি কি আমার মায়ের চিনেন? অজান্তা অথই জ্বলে পড়ল। হঠাৎ মনে হলো বেডের অপর পাশে দাঁড়ানো লতাবুবু বলছে, দোষী বল তুই চিনিস না? তুই তো অজান্তা। অজান্তা লতাকে চিনত না, লতাকে তো দোষী চিনত। তুই না বল দোষী। আমার বাবা যে ওসব সহ্য করতে পারবে না। অজান্তার চোখের জলে অস্তিত্ব অনুভব করলো। লতাবুবুর থেকে দৃষ্টি ফিরিয়ে চাচাজানের দিকে তাকালো। মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ চাচাজান, আমি চিনি চাঁদনি বুবুরে। চাচাজান আর চাচিমারে মুখে যেন চাপা উত্তেজনা খেলে গেল। অজান্তা মুচকি হেসে লতাবুবুর দিকে তাকালো। মনে মনে বলল, আমি তো ঝুমকলতাকে চিনি না, আমি চিনি চাঁদনি বুবুকে। ঝুমকলতা হলো নিষিদ্ধ পল্লীর এক অন্ধকার স্মৃতি, কিন্তু চাঁদনি বুবু হলো আলোকিত দুনিয়ার অসাধারণ মানবিক। চাচাজান নড়ার শক্তি পাচ্ছিল না, তবু ছটফট করে বলল, চাঁদনি কই? আমার আম্মা কই? কন আম্মা? মাইয়াটা কই গেল? অজান্তা বুকে পাথর চেপে মুচকি হেসে বলল, চাঁদনি বাবুর সাথে আমি কয়েকদিন ছিলাম। চাঁদনি বাবুর হাতের রান্না খুব স্বাদ ছিল, তাই তো তাকে বিদেশে বড় রাঁধুনির কাছে পাঠানো হয়েছে। সেই কবে? চাচাজান যেন অপ্রত্যাশিত খুশি অনুভব করলো। ওপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করলো। নিজের তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এই মাইয়াডা আমাকে ভাগ্য খুইলা দিছে আমিনের মা। চাচিমা হাসি দিল অজান্তার দিকে তাকিয়ে। চাচাজান বলল, মাইয়াডারে যে বড় দেখতে ইচ্ছা করে আম্মা, তারে কই পাবো? অজান্তা চাচাজানের দিকে তাকিয়ে এগিয়ে গেল। হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমারে দেখতেছেন তো চাচাজান, আমার মাঝে বুবুরে দেখতে পাবে। বুবু যে এখন দূর দেশে। চাচাজান বড্ড খুশি হয়ে নিজের স্ত্রীর সাথে কথায় মেতে উঠলেন। অজান্তা চোখের জলটা আড়াল করে বেরিয়ে আসলো। এহসান অজান্তার পেছে বের হয়ে আসলো। অজান্তা ধীরে ধীরে হসপিটালের বাহিরে চলে আসলো। আঁচলটা শক্ত করে চেপে ধীর পায়ে হেঁটে যাচ্ছে। এহসানও এতক্ষণ নীরব ছিল, এখন ধীর কণ্ঠে বলল, আপনি চাচাজানের কাছে মিথ্যা কেন বলেন? ক্ষণস্থায়ী। অজান্তা চমকে ওঠে। মিস্টার সর্বনাশ কিভাবে জানলো অজান্তা মিথ্যে বলছে?
এহসান মুচকি হাসে, মনে মনে বলে, তোমার চারপাশে বসন্ত রাঙা রঙিন আকাশ, সে বসন্তই ডেকেছে আমার দারুণ সর্বনাশ। যাহার লাগে চক্ষু বুঝে বাহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারেও বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। এ কথাটার মানে জানিস পড়ি? ফুপি মায়ের শীতল কণ্ঠে নিবিড় চোখে তাকায় অজান্তা। সে হয়তো জানে কথাটার মানে, কিন্তু হঠাৎ ফুপিমা কী অর্থে কথাটা বলেছে ঠিক বুঝতে পারছে না, তাই ডানে বামে মাথা নাড়িয়ে বোঝায় সে জানে না। অজান্তার দৃষ্টির মানে হয়তো বুঝে ফুপিমা। ক্যানোলা লাগানো হাতটা সামান্য উঁচু করে অজান্তার ছোট্ট মুখটাতে হাত বোলায়, তারপর তপ্ত শ্বাস ফেলে আনমনে বলে ওঠে, এই কথাটা কেন বলেছি বুঝিসনি পড়ি? যার জন্য আমরা সারা দিন রাত কেঁদে ভাসাই, একবার চারপাশে তাকিয়ে দেখ, তাকে বাদ দিয়েও সবটা ভীষণ রঙিন, ভীষণ সুন্দর। তোর দুই ফুপির যে আমাদের এই ইট পাথরের শহরে একা রেখে নিজেদের কথা ভেবে চলে গেছে, এতে আমার না আফসোস হয় না, আর না তোর মতন কান্না আসে, কারণ তাদের বাদ দিয়েও আমার যে কাছে আমার চারপাশ সুন্দর। অজান্তা অবাক হয়। পরক্ষণে মনে হয় ফুপিমা অভিমান থেকে এসব বলছে, তাই অজান্তা ফুপিমায়ের হাতটা দু হাতের মুঠোয় আবদ্ধ করে নেয়। সিক্ত কণ্ঠে বলে, ফুপিরা যে তোমার আত্মার অংশ আমি জানি না? সে ছোটবেলা থেকে তাদের প্রতি তুমি শ্রম ভালোবাসা দিয়ে এসেছো, এত সহজে তুমি তাদের ভুলবে না আমি তা জানি। এখন অভিমান করে এসব বলছো, তাই না? ফুপিমা তাচ্ছিল্য হাসে, মুখটা ঘুরিয়ে নেয় অজান্তার উপর থেকে, ক্যাবিনের সাথে লাগোয়া জানালাটার দিকে নজর দেয়, তারপর দীর্ঘশ্বাস ফেলে ভীষণ আফসোসের স্বরে বলে, দুঃখ যার দুবেলার রুটিন তার আবার অভিমান। আমরা হিজড়া পড়ি, আমাদের এগুলো হয় না। অজান্তা আহত হয়। ফুপিমা ভীষণ কষ্টে নিজেকে অপমান করে ফেলেছে। আজ 5 দিন হলো দুই ফুপি চলে গেছে। ওই ফুপিদের বিদায় আবরণ রয়ে গেছে সবার মনে। ফুপিমা যখন জানতে পারল তখন কোনোরূপ প্রতিক্রিয়া করেনি, বরং মুচকি হেসে বলেছিল, মানুষের মূল্য টাকায়। এ কথার অর্থ বোধগম্য হয়নি কারো। বাবার বোধহয় হয়েছিল, কিন্তু তারা মনের মাঝে খারাপ ধারণার ডালপালা গজাতে দেয়নি। হঠাৎ ফুপিরা অজান্তাকে তার পাশে বসার ইশারা করলো। অজান্তা ছোট্ট 4 পাওয়া থেকে উঠে ফুপিমায়ের মাথার কাছে বসলো। ফুপিমা হাসি হাসি মুখ করে বলল, আচ্ছা পড়ি, একটা কথা বলতো। কি কথা ফুপিমা? অজান্তার দিকে নিরলস তাকায় ফুপিমা, তারপর জানালার পানে তাকিয়ে বলে, বলতো রিমিক আর নিহিতা কেন চলে গেল শহর ছেড়ে এত দূর? ফুপিমার হঠাৎ এমন প্রশ্নে সামান্য অবাক হয় অজান্তা। অবাকটাকে ভেতরে রেখেই অসাধারণ কণ্ঠে বলে, ফুপিকে বদলি করানো হয়েছে, না গিয়ে উপায় ছিল না বলো? তাহলে তো চাকরিটাই চলে যেত। বদলি করানো হয়েছে না বদলি হতে চেয়েছে? সামান্য প্রশ্ন নাড়িয়ে দেয় অজান্তার ভেতরটুকু। ফুপিমায়ের কাছ থেকে এমন ছলনাময়ী ছেলে মানুষই আশা করেনি সে। অভিমান করেছে ঠিক আছে, তাই বলে সন্দেহ করবে? অজান্তার মন ছড়িয়ে ছিটিয়ে থাকা কথাগুলো বুঝতে অসুবিধা হয় না ফুপিমায়ের। সে হেসে দেয়, হাসি মুখ বজায় রেখে অজান্তাকে বলে, তোর কি মনে হয় আমি এতটাই ছেলে মানুষ অভিমান থেকে কারো উপর সন্দেহর জাল ফেলব? অজান্তা অবাক হয়, ভীষণ অবাক। ফুপিমা তার মনের কথা বুঝে ফেলল, তবুও কথা ঘোরানোর জন্য বলে, না তেমন কিছু না, আসলে সত্যিই তো, প্রমাণ ছাড়া কিছু বলা উচিত না। তোর কি মনে হয় ছেলে মানুষই করে আমি এসব বলছি? না রে পড়ি না। অজান্তার ভেতরটা নড়ে ওঠে। তার মানে ফুপিমা এত জোর গলায় বলছে, নিশ্চয়ই সে সত্যিটা বলছে। কি এমন যুক্তি থেকে ফুপিমা এসব বলছে? অজান্তা ফুপিমার দিকে সহজ সরল দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে তুমি কি সেরা ভিত্তিতে এসব বলছো ফুপিমা? ফুপির নিজে ইচ্ছায় চলে গেছে, সেই নিজে ট্রান্সফার হতে চেয়েছে, কিন্তু কেন ফুপিমা? ফুপিমায়ের মুখে আগের ন্যায় হাসি বিদ্যমান। অজান্তার থেকে সে বেশি জীবনকে উপভোগ করেছে, মানুষ দেখেছে, সে তো ভিত্তিহীন কথা বলবে না। প্রায় 1 মাস আগের কথা মনে পড়ে। ফুপিমার হাসিটা চওড়া হয় আরও, তারপর অজান্তার দিকে ঘুরে বলে, জানিস অজান্তা, প্রায় মাসখানেক আগে যখন আমার রোগটা জাগিয়ে বসেছিল, তখন একদিন সন্ধ্যাবেলা তোরা তেমন কেউ বাসায় নেই। তুই তো সন্ধ্যার পরে ফিরতিস। এরা নিজের রুমে ছিল, বাচ্চাদের রুমে তোর রিমিক আর আয়না।
আর জান্নাত ফুপি ছিল। আমি কি মনে করে যেন তোর নিহিতা ফুপির রুমে গিয়েছিলাম, দেখি টেবিলের উপরে একটা চিঠির খাম। হঠাৎ আমার কৌতূহল জাগে, এগিয়ে গিয়ে চিঠিটা হাতে নিই। নিহিতার নাম লেখা, বোঝাই যাচ্ছে প্রাতিষ্ঠানিক চিঠি। খুলে দেখি নিহিতার হাতের লেখায় গোটা গোটা করে লেখা তার ঢাকা শহরে থাকার নানা সমস্যার কারণে সে এই শহরে থাকতে চাচ্ছে না। খুব শীঘ্রই তাকে দূরে কোথাও যেন বদলি করা হয়। আমি আর কিছু বলার ভাষা পাইনি সেদিন, না কাউকে জানতে দিয়েছি। সবাই জানুক নিহিতাকে বদলি করানো হয়েছে, অন্যটা না হয় আমি আর তুই জানলাম। অজান্তা থমকে যায়। এসব তিক্ত সত্য কিভাবে ফুপি নিজের মাঝে লুকিয়ে রেখেছিল। অজান্তা অবাক কণ্ঠে বলল, তুমি কিছু বলনি কেন ফুপিমা? অজান্তার প্রশ্ন শুনে ফুপি হেসে দিয়ে বলে, তুমি সুখও যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয়ের মাঝে, আর কিছু চাই না গো। শুনেছিস রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা? যে মর্মান্তে উনি এই লাইনগুলো সাজিয়েছে, আমাদের জীবনে সেই মর্মান্তে না হোক একভাবে কথাগুলো কাজে লাগে। তুমি সুখ যদি আমার কাছে না পাও, তাহলে সুখের সন্ধানে চলে যাও। আমি তোমারে যে হৃদয় মাঝে পেয়েছি তাতেই হবে, আর কিছুর প্রয়োজন নেই। আমার জীবনেও তোমাদের সবার ভূমিকা এটাই। যদি আমার কাছে তোদের মনে হয় সুখ পাচ্ছিস না, তাহলে সুখের সন্ধানে চলে যা। আমি তোদের স্মৃতি আঁকড়ে ধরেই বাঁচতে পারবো, আর কিছুর প্রয়োজন নেই। অজান্তা কেবল মুগ্ধ হয়ে শুনে যায় ফুপিমার কথা। এই মানুষটার এক একটা কথাই যেন রাজ্যের তৃপ্তিতা। এর মাঝে নার্স এসেছে ফুপিমায়ের ওষুধ খাওয়াতে, তাই অজান্তা বাহিরে চলে যায়। আজ চাচা জানের ডিসচার্জ করানো হবে। অজান্তা সেদিন রাতের কথা মনে পড়ল। এহসান কিভাবে জানলো অজান্তা মিথ্যা বলছে? সেটার উত্তর দেওয়ার আগেই এহসানের কল আসে এবং সে তখনই তড়িঘড়ি করে তার বাসায় চলে যায়। হসপিটাল থেকে ক্যাম্পিংয়ের জন্য কোথাও গিয়েছে, আর এহসান ছিল সেটার প্রধান। অজান্তা চাচা জানের রুমে গিয়ে অবাক, এহসান চাচা জানের সকল রিপোর্ট দেখছে। 5 দিন পর এহসানকে দেখে অজান্তার ভেতরের মন খারাপের মেঘ কেটে যেন চকচকে সূর্যোদয় হলো। কিসের যেন একটা শূন্যতা চারপাশে বিরাজ করছিল। অজান্তাকে দেখে এহসান মিষ্টি হাসি উপহার দেয়। অজান্তাও হাসির বিপরীতে হাসি দিয়ে রুমের ভিতরে এগিয়ে গেল। চাচা যান অজান্তাকে দেখে বলল, আমাকে কেমন আছেন আপনি? আপনার পরীক্ষা ভালো হয়েছে? চাঁদনির কথা যে বলছিলেন, সেটার কি হইল? অজান্তা এগিয়ে যায়, ব্যাগ থেকে মোটা কতগুলো টাকার বান্ডিল বের করে চাচিমার হাতে দিয়ে বলল, নেন চাচিমা, এতদিন চাঁদনি বুবু যা টাকা পাঠিয়েছে তা এই যে 2 লাখ। চাচিমা কতক্ষণ হাঁসফাঁস করে অবশেষে টাকাটা নিল। চাচা যান অজান্তার মাথায় হাত বুলিয়ে বলল, বেঁচে থাকেন আম্মা, আপনার লগে দেখা করে যে কী উপকার হলো তা কোনো দিন ভুলবো না। অজান্তা হেসে বের হয়ে যায়। পেছন থেকে হোসেন ডাক দেয়, অবাক কণ্ঠে বললে, আপনি এত টাকা পাচ্ছেন কোথায় অজান্তা? সত্যি কি চাঁদনি নামে কেউ এত টাকা দিয়েছে আপনাকে? একজন রাঁধুনি এত টাকা কিভাবে দিয়েছে? অজান্তা কিছুক্ষণ থতমত করে বলল, 3 বছর যাবৎ দিচ্ছে তো, তাই এত টাকা। এই হোসেন বাঁকা হেসে বলল, আদৌ সে দিয়েছে নাকি আপনি? অজান্তা অবাক কণ্ঠে বলে, আপনার এমন কেন মনে হচ্ছে? এই হোসেন ধীর কণ্ঠে বলল, আপনার সেই উন্মাদ করা আচরণই এসব ভাবতে বাধ্য করছে। কে এই চাঁদনি? অজান্তা শূন্য কণ্ঠে বলল, এই অজান্তাকে অক্ষর রাখতে যে মেয়েটা দুনিয়া ছেড়েছে, সেই চাঁদনি। এহসান ভ্রুকুচকে বলল, কি? অজান্তা আর কিছু না বলে এড়িয়ে চলে যায়। একটু সামনে আগাতে একটা পরিচিত মানুষের সাথে দেখা হয়। অজান্তা অবাক হয়ে বলে, তুমি? অজান্তার কণ্ঠে এহসানে ফিরে তাকিয়ে সামনের মানুষটার দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করে। নিজের সামনে কলেজের অতীব রঞ্জিত মেয়ে রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে একটু অবাক হয় অজান্তা, কিন্তু যখন জানতে পারলো মেয়েটা তার জন্য এখানে এসেছে, তখন অবাক আর বিস্মিত হয়। যে মেয়েটা কিছুক্ষণ আগে অজান্তার কোনো রকম কিছু পছন্দ করতো না, হিজরাতের সাথে থাকে বলে একটা কথা বলতেও মুখে আটকালো না, সে মেয়েটা নাকি তার সাথে দেখা করার জন্য এই হসপিটাল অবধি এসেছে। অজান্তাকে তো চুপ থাকতে দেখে রিয়া বলল, আমার এখানে থেকে অবাক হচ্ছে অজান্তা? রিয়ার এত শান্ত সাবলীল কথা যেন অজান্তার হজম করতে কষ্ট হচ্ছে। মানুষ স্বভাবতই অভ্যাসের দাস। সে বরাবর দেখে আসছে রিয়া তাকে পছন্দ করতো না, আর যখন দেখলো সে তৃতীয় লিঙ্গের মানুষের সাথে থাকে, তখন তো যেন মেয়েটার হাসির খোরাক হয়ে গিয়েছিল সে। ওই মেয়েটার এত মিষ্টি ভাষা হজম করতে না পারাটাও স্বাভাবিক। রিয়া এগিয়ে আসলো, চোখে মুখে একটু কাঠিন্য ভাব এনে বলল,
তোমার সাথে আমি কথা বলছি অজান্তা, আশা করি শুনবে। অজান্তা যেন ভ্রমের দুনিয়া থেকে বের হয়ে আসলো, ব্যতিব্যস্ত স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ বলো, কি বলবে। মেয়েটা আশেপাশে তাকায়। যতই হোক, এটা একটা হসপিটাল, সব ধরনের আলোচনা তো এখানে সাজে না। রিয়ার মনের ভাব যেন বুঝতে পারে এহসান। সে স্বইচ্ছায় 2 কদম এগিয়ে এসে বলল, মিস ক্ষণস্থায়ী, আপনারা বরং আমার রুমে গিয়ে কথা বলুন। রিয়া কৃতজ্ঞতার স্বরে বলল, ধন্যবাদ, আমারও সেটাই ভালো মনে হয়। চলো অজান্তা। অজান্তা যেন একটু পর একটু অবাক হচ্ছে। বেশ ঘোরের মধ্যে সে হেঁটে গেল। এহসান তার ক্যাবিনে নিয়ে আসে দুজনকে। রিয়া ক্যাবিনে ঢুকে ক্যাবিনের দরজাটা আলগোছে আটকে দেয়, যার ফলস্বরূপ এহসান রুমের ভেতরে থেকে যায়। অজান্তা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলে, কি বলবে রিয়া, যার জন্য এত তোড়জোড়? রিয়া তাকালো অজান্তার দিকে, অদ্ভুত কণ্ঠে বলল, কলেজে তোমার কতগুলো বন্ধু বান্ধব আছে না? অজান্তা অবাক হয়। তার বন্ধু বান্ধব আছে কিনা সেটা তো রিয়া ভালো করেই জানে, তবু এই প্রশ্ন কেন? বিরক্ত বোধ করে অজান্তা কপালে সামান্য ভাঁজ ফেলে বলে, হ্যাঁ আছে। তো তুমি তাদের সাথে আর মিশবে না? রিয়ার আকস্মিক এমন কথায় থতমত খেয়ে যায় অজান্তা। নিজেকে সামলিয়ে বেশ কৌতুক স্বরে বলে, কেন মিশবো না? কারণ ওরা একদিন তোমাকে নিয়ে মজা উড়িয়েছিল। তোমার ফুপিমা তৃতীয় লিঙ্গের দেখে তোমার সঙ্গ ছেড়েছিল। অজান্তা বোকা বোকা চোখে তাকায়। হ্যাঁ, সবাই অজান্তাকে নিয়ে নানা কথা বলেছিল ঠিকই, কিন্তু দিন 4 আগে তারা সবাই অজান্তার কাছে ক্ষমা চেয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগেই ক্ষমা চেয়েছে। তারপর সবাই মিলে একসাথে বসে পরীক্ষা দিয়েছে। তাহলে এই মেয়েটা হঠাৎ করে উদয় হয়ে এসব বলছে কেন? অজান্তাকে চুপ থেকে থাকতে দেখে রিয়া জিজ্ঞেস করে, কেন এটা বললাম সেটাই ভাবছো তো? অজান্তা উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। এহসান সবটা নিবিড়ভাবে পরখ করছে। রিয়া অজান্তার দিকে এগিয়ে এসে একটা ভিডিও অন করলো, যা দেখে অজান্তার পায়ের তলার মাটি সরে গেল বোধহয়। অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, এসব সত্যি? রিয়া মোবাইলটা নিজের ব্যাগে রেখে বলল, হ্যাঁ এসব সত্যি। তোমার বন্ধুরা কেবল পরীক্ষায় তোমার থেকে সাহায্য নিবে বলেই এত ভালো আচরণ করেছে। লাস্টের কথাগুলো তো শুনলেই। তুমি শুধু সাহায্য নিবে না, বরং লাস্ট পরীক্ষার দিন তোমাকে নকলেটায় অভিযুক্ত করে কলেজ থেকে বহিষ্কার করাবে। আফটারঅল তুমি তাদের স্ট্যাটাসের না। এহসান সম্পূর্ণ ঘটনা এতক্ষণ বুঝতে পারলো। তার বড্ড অবাক লাগলো, মানুষ এমনও হয়। অজান্তার ভেতরটা নাড়িয়ে দিল। সে কাকে বিশ্বাস করল? বরাবরই মানুষ বিশ্বাসের অমর্যাদা করেছে। তাহলে বিশ্বাস নামক শব্দটা সৃষ্টিকর্তা সৃষ্টি কেন করল? রিয়া ধীর পায়ে তার সামনে চেহারাটা টেনে এনে অজান্তাকে বসায়। টেবিলের উপর থেকে জলের গ্লাসটা নিয়ে অজান্তার হাতে নিয়ে নিজের ব্যাগটা কাঁধে জড়িয়ে ব্যতিব্যস্ত স্বরে বলল, এত সহজে মানুষকে বিশ্বাস করো না। সবাই তোমার ফুপিমা না। তোমাকে ঘটনাটা জানানোর প্রয়োজন ছিল, তাই জানালাম। আসছি। রিয়া 2 কদম আগাতেই অজান্তা কাট কণ্ঠে বলল, আমাকে তো তুমিও পছন্দ করতে না, তাহলে আজ এসব কেন? আসলে তোমারও কি স্বার্থ আছে কোনো? রিয়া বাঁকা হেসে অজান্তার দিকে ঘুরে তাকালো। অদ্ভুত দৃষ্টিতে কতক্ষণ অজান্তার দিকে তাকালো, তারপর আনমনেই বলল, তোমার জন্য তো আমি কিছুই করছি না। অজান্তা অবাক হয়। রিয়ার মাথায় কি সমস্যা হলো নাকি? অজান্তার ভালোর জন্যই সব করলো, অথচ বলছে তার জন্য কিছু করেনি। অজান্তা বিস্ময় বাঁকা কণ্ঠে বলল, কি বলছো? তুমি ঠিক আছো তো? রিয়া আবার হাসে। কারণে অকারণে রিয়াকে হাসতে দেখেনি অজান্তা। রিয়া কতক্ষণ হেসে তারপর বলল, আমি সপ্তাহখানেক বাদে এই দেশ ছেড়ে চলে যাব। কেন? গত শুক্রবার আমার বিয়ে হওয়ার কথা ছিল আমার ভালোবাসার মানুষটার সাথে, কিন্তু ভরা মজলিসে সে আমার সাথে বিয়েটা ভেঙে যায়। আমি লাল বেনারসি জড়িয়ে কেবল হাসির খোরাক হয়ে বসে রই। অজান্তা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সব যেন অবিশ্বাস্যকর লাগে। নিজের বিস্ময় চেপে না রাখতে পেরে অবশেষে বলে ওঠে, কেন? আর এর সাথে আমাকে সাহায্য করার সম্পর্ক কি? রিয়া মুচকি হেসে বলে, সম্পর্ক আছে বলেই তো বললাম। আমার ভেঙেছে কেন জানো? কারণ আমার এক ফুপি তৃতীয় লিঙ্গের। আমরা কেউ জানতাম না, এমনকি চিনতাম না ওই মানুষটাকে। এই সত্যিটা লুকিয়ে রাখা হয়েছে অনেক বছর। আমিও জানতে পারি আমার হবু শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে। তারা সেজন্য এমন পরিবারের মেয়ে নেবে না। একদিন তোমায় নিয়ে খুব হেসেছিলাম না, আজ সেটাই ভোগ করছি। পৃথিবী বিচার করে ঠিক, এই অপমান নিয়ে এখানে আমি আর থাকতে পারবো না, তাই চলে যাচ্ছি ভিন দেশে। ভালো থেকো। অজান্তা যেন একের পর এক
চমক লেগে যাচ্ছে। রিয়া আর কিছু না বলে বেরিয়ে যেতে নিলে অজান্তা ডাক দেয়, দাঁড়াও, সব তো বুঝলাম, কিন্তু এর সাথে আমাকে সাহায্য করার সম্পর্ক কি? রিয়া আর অজান্তার দিকে তাকায় না, দরজার পানে তাকিয়ে বলে, আমি তোমার জন্য এসব করিনি, আমি আমার জন্য, আমার সেই অচেনা ফুপির জন্য এসব করেছি। কারণ তুমি যেই বানানো সম্পর্কটা তৃতীয় লিঙ্গের মানুষটার সাথে বয়ে বেড়াচ্ছ, সেই সম্পর্কটাই আমার সাথে ওনার রক্তের। আর দাঁড়ায় না রিয়া, চোখের পলকে অদৃশ্য হয়ে যায় সে। আর অজান্তার কানে বারবার বাজছে, রক্তের সম্পর্ক জীবনের কোনো সমীকরণে কাকে মিলিয়ে দেয়, এসব বোঝা বড় কঠিন। দেখতে দেখতে কেটে গেছে 3 মাস। সেদিনের পর থেকে অজান্তার বন্ধু বান্ধবের সাথে মেশেনি। ফুপি মাকে বাড়িতে নিয়ে এসেছিল, চাচা জানার চাচিমাও তাদের সাথে এসেছে, বাড়িতে উঠেছিল। দীর্ঘদিন আমিনের চিকিৎসা চলছিল, তারপর অজান্তার সাথেই থেকেছিল। এখন আমিন সম্পূর্ণ সুস্থ। আর একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে, যার নাম নেই, কিন্তু অদৃশ্য এক বাঁধন, পরিচয়বিহীন সম্পর্কটা গড়ে উঠেছে। এহসান আর অজান্তার প্রায় প্রতিদিনই দেখা হয়, কথা হয়, এ যেন রাজ্যের তৃপ্ততা এনে দেয় তাদেরকে। 3 মাসের ধকল শেষে বাড়ি ফিরে যাচ্ছে চাচা জানেরা। সোজা ট্রেন স্টেশনে চলে যায় চাচা যান, চাচিমা আর আমিন। তারা চলে যাচ্ছে শহর ছেড়ে। আর হয়তো আশা হবে না এই স্বার্থপর মানুষের ভিড়ে। অজান্তার সাথে এহসান তাদের ট্রেনে উঠিয়ে দিতে গিয়েছে। চারপাশ হাজারো মানুষের ভিড়, এক একজনের এক এক রকমের ব্যস্ততা। এহসান চাচা যান আর আমিনকে ট্রেনের ভিতর বসিয়ে দিয়েছে। 3 মাসের ধকল শেষে বাড়ি ফিরে যাচ্ছে চাচা জানেরা। সোজা ট্রেন স্টেশনে চলে যায় চাচা যান, চাচিমা আর আমিন। তারা চলে যাচ্ছে শহর ছেড়ে। আর হয়তো আশা হবে না এই স্বার্থপর মানুষের ভিড়ে। অজান্তা এহসান সাথে গিয়েছে তাদের ট্রেনে উঠিয়ে দিতে। চারপাশ হাজারো মানুষের ভিড়, এক একজনের এক এক রকমের ব্যস্ততা। এহসান চাচা যান আর আমিনকে ট্রেনের ভেতর বসিয়ে দিয়েছে। চাচিমা অজান্তার সাথে টুকটাক কথা বলছে। এহসানের মাঝেই নেমে আসে। চাচিমা কতক্ষণ অজান্তার দিকে তাকিয়ে থেকে মাথায় হাত বুলিয়ে দেয়। অজান্তা তার ব্যাগ থেকে মোটা খাম বের করে, বোঝাই যাচ্ছে এখানে টাকা আছে। অজান্তা চাচিমার দিকে খামটা এগিয়ে দিয়ে বলে, চাচিমা, এই আরও 50,000, এটা এখন ব্যাংক থেকে উঠাতে পারিনি তো তাই দিতে পারিনি, এটা নিয়ে যান, আমিনকে ভালো স্কুলে ভর্তি করাবেন। চাচিমা টাকাটা নিয়ে নেয়। এহসান অবাক হয়, এত টাকা অজান্তা কোথায় পায়। চাচিমা অজান্তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আশেপাশের অনেক মানুষ কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে। অজান্তা চাচিমার কান্নার কারণ বুঝতে পারে না, তবুও শান্ত করে তাকে চাচিমা নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলে, এই টাকা আমার মেয়ে পাঠিয়েছে। অজান্তা ভরকে যায়, তবুও সেটা প্রকাশ না করে বলে, হ্যাঁ হ্যাঁ চাচিমা। চাচিমা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, 3 বছর আগে মরে যাওয়া মানুষ আদৌ টাকা দিতে পারে? অজান্তার পায়ের নিচের মাটি যেন টলে ওঠে। চাচিমা সব জানতো তাহলে? এহসানও চমকে ওঠে। তার মানে যে মেয়েটার নাম করে অজান্তা এত বড় টাকা তাদেরকে দিয়েছে, সে মেয়েটা আদৌ বেঁচে নেই। চাচিমা দুজনের মুখভঙ্গি দেখে বলল, যেদিন রাতে আমার মেয়েটা মারা যায় সেদিন রাতে তার সাথে আমার ফোনে কথা হয়। সে আমাকে সবটা খুলে বলে এবং তোমার কথাও বলেছে। তোমাকে নিষিদ্ধ পল্লী থেকে বের করার জন্য সে নিজের জানও দিবে বলেছিল। আমি প্রথম জানতাম না আমার সেই উচ্চ স্বপ্ন দেখা মেয়েটা এমন নরকে এসে পড়েছিল। সেদিন রাতেই সব খুলে বলে। তুমি নাকি বলেছো নামাজ পড়লে সে পবিত্র, তাই আমার মেয়েটা না সবার অগোচরে ফোন দিয়ে বলেছিল সে নাকি পবিত্র। হয়তো আর কখনো তার সাথে আমার দেখা হবে না, কিন্তু এই ইট পাথরের শহরে তার একটা প্রতিচ্ছবি রেখে যাবে। এরপর যখন হাতে গোনা 3 বছর কেটে গেল, মেয়ের আর খবর পেলাম না। তখন বুঝলাম মেয়েটা আর নেই। আমি কাউকে জানাইনি চাঁদনির খবর। মেয়েটা সবার কাছে পবিত্র থাক। আর সেদিন তুমি যখন টাকা দিলে তখনই বুঝেছিলাম তুমি আমার সেই চাঁদনির প্রতিচ্ছবি। চাঁদনির বাবা আর আমিন কিছুই জানে না। আমি তো সহ্য করে গেছি মনের মাঝে মেয়ের মৃত্যুর খবরটা কবর দিয়ে, কিন্তু ওরা পারবে না। ছেলেটাকে আঁকড়ে ধরেই তো বাঁচতে হবে, তাই তাকে বাঁচানোর জন্য তোমার টাকাগুলো নিলাম। ভালো থেকো দোষী। আমি জানবো আমার মেয়ে বেঁচে আছে দোষীর ভেতর। ভালো থাকিস মা, ভালো থেকো ডাক্তার বাবা। দোষী যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। অনবরত চোখ থেকে নোনা জল ঝরে যাচ্ছে।
একটা মা কতটা পাথর নিজেকে বানিয়ে নিজের সন্তানের মৃত্যুর খবরটা লুকিয়ে রেখেছে। নিজের মেয়েটাকে সবার কাছ থেকে কেমন আড়াল করে নিল। ততক্ষণে চাচিমা উঠে গেছে ট্রেনে, আর ট্রেন চলতে শুরু করে দিয়েছে। জানালা দিয়ে আমিনের হাসি খুশি মুখটা ভেসে উঠল। দু হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। চাচা যান হাত নাড়িয়ে বিদায় জানালো, আর এক মা টলমলে চোখে তার দিকে তাকিয়ে আছে। এই পৃথিবীতে এই মায়ের চেয়ে অসহায় বোধহয় কেউ নেই। অজান্তা হাত নাড়াচ্ছে, বিদায় জানাচ্ছে তার আরেকটা পরিবারকে। দুনিয়াতে তার আপন মানুষের অভাব নেই, রক্তের সম্পর্ক ছাড়াও যারা বড্ড আপন। ট্রেন স্টেশন ফাঁকা করে চলে যেতেই অপর পাশের জায়গাটায় একটা সুন্দরী চাঁদের মতন উজ্জ্বল মেয়ে টলমল দৃষ্টিতে তাকিয়ে অজান্তাকে হাত নাড়াচ্ছে আর বলছে, দোষী, তুই বড্ড উপকার করলি, আমার ঋণ শোধ করে দিলি। ভালো থাকিস দোষী। ঝুমকলা তারা মরে যায়, কিন্তু দোষীর মৃত্যু নেই। দোষী বেঁচে থাকুক জনম জনম। দোষী কেবল নীরব চোখে তাকিয়ে রয় সামনের প্ল্যাটফর্মে। অপরদিকে হোসেন নিবদ্ধ হয়ে ভাবছে, তাহলে কি অজান্তার শরীরে চাঁদের ন্যায় কলঙ্ক আছে? ওই অন্ধকার পল্লীর এক নারী অজান্তা, তার কাছ থেকে অজান্তা সবটা লুকিয়ে কি তাকে ধোঁকা দিল? সেদিন স্টেশন থেকে অজান্তা একাই ফিরছিল। এহসান তাকে না বলে কোথাও একটা চলে গিয়েছিল। অজান্তা হয়তো বুঝতে পেরেছে নিষিদ্ধ পল্লীর তকমাটা এহসান বাজেভাবে নিয়েছে, যার ফলস্বরূপ এই আচরণ। কেটে গেছে 7-7টা দিন। না অজান্তা এহসানের খোঁজ নিয়েছে, না এহসান ডাক্তার ও অজান্তার খোঁজ নিয়েছে। বছরের শেষ মাস চলছে, যাকে বলা হয় রিক্ত ডিসেম্বর। যে ডিসেম্বরে কত সম্পর্ক বছরের ন্যায় শেষ হয়ে যায়। স্কুল কলেজ ছুটি থাকায় অজান্তার টিউশন কোচিং বন্ধ। সারাদিন বাসাতেই সময় কাটায়, সাথে এনজিওর বাচ্চাগুলোর দেখাশোনা করে। অজান্তা জানালার গ্রিল ধরে বাহিরে তাকিয়ে আছে। বেশ ঠান্ডা চারপাশে। হঠাৎ অজান্তা অনুভব করলো তার পাশে কেউ এসেছে। অজান্তা অবাক হলো না, কারণ সে জানে বর্তমানে তার পাশে কে দাঁড়িয়ে আছে। অজান্তাকে নিশ্চুপ দেখে প্রথমে মুখ খুলে ফুপিমা। বেশ আদরে কণ্ঠে বলে, কিরে পড়ি, এত নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছিস যে? অজান্তা সীমাহীন আকাশ পানে নিষ্পলক তাকিয়ে বলল, জীবনের সমীকরণ মিলাচ্ছি ফুপিমা, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছি। ফুপিমা এবার দৃষ্টি নিবদ্ধ করে অজান্তার মুখে অদ্ভুত স্বরে বলে, ডাক্তারবাবুর জন্য কি সমীকরণে গোলমাল দেখা দিল? ফুপিমায় সরল স্বীকারোক্তিতে ভরকে যায় অজান্তা। আশেপাশে ব্যস্ত দৃষ্টিতে তাকে কৃত্রিম হাসিটুকু মুখে ঝুলিয়ে বলল, না, ওসব কিছু না। তুমিও না কিছু উল্টাপাল্টা ভাবছ। ফুপিমা ছোট্ট হাসি উপহার দিয়ে অজান্তার সামনে এক হাত মেলে ধরল। ফুপিমায়ের মুক্ত হস্তে শুকিয়ে যা বেলি ফুলটা দেখে অজান্তার অভিমান জমল মনের কোণে। লোকটার সাথে দেখা হয়েছে আজ 5 মাস পড়ল। একদিনও বেলি ফুল রাস্তার মোড়ে রাখতে ভুলেনি সে, কিন্তু গত 7টা দিন যাবৎ সে অভ্যাসে মরিচা পড়েছে। এখন আর রাস্তার মোড়ে বেলি ফুলকে অযত্নের বাহানায় যত্ন করে কেউ রেখে যায় না। অজান্তাকে উদাসীন হতে দেখে ফুপিমা নীরব চোখে তাকালো। বেশ কিছুক্ষণ পর পড়ল, বেলি ফুলবিহীন অজান্তা যে মূর্ছা যাচ্ছে প্রতিনিয়ত। তার চোখের আড়াল হয়নি ফুপিমার। অজান্তা ফুপিমায়ের দিকে তাকিয়ে প্রাণহীন কণ্ঠে বলল, এই বেলি ফুল বোধহয় অজান্তার সর্বনাশ ডেকে আনবে ফুপিমা। ফুপিমা অবাক হয়, তবে বিচলিত হন না। স্নেহময় কণ্ঠে বলে, ডাক্তারবাবু তো খারাপ না, তাহলে এসব বলছিস কেন পড়ি? অজান্তা কতক্ষণ চুপ থেকে রয়, তারপর চাপা স্বরে ফুপিয়ে কেঁদে দেয়। ফুপিমা এবার বিচলিত হন, ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, কি হলো পড়ি, কান্না করছিস কেন? অজান্তা যেন চেয়েও নিজেকে চুপ রাখতে পারছে না। চোখের জলে মাধ্যমে চাপা ব্যথাগুলো ঝাড়িয়ে দিয়ে বলল, ফুপিমা, অজান্তা যে জেনে শুনে বিষ খেলো। ফুপিমা থতমত খেয়ে গেছে। তারপর শান্ত স্বরে বলে, হেয়ালি না করে সবটা বল, কি হয়েছে? অজান্তা এবার ধাতস্থ হলো, শক্ত কণ্ঠে বলল, আমি প্রথম মিস্টার সর্বনাশের গতিবিধি থেকে মনে হয়েছিল আমি যার জন্য এই শহরের মাঠে আঁকড়ে পড়েছিলাম তার দেখা পেয়ে গেছি অবশেষে। ফুপিমায়ের কথায় যেন বাজ পড়ল। সে আতকে ওঠা কণ্ঠে বলল, কি বলছিস পরি? তার মানে তোর বুবুর সাথে প্রতারণা করা ছেলেটাই ডাক্তারবাবু? অজান্তা অসহায় দৃষ্টিতে তাকায়। নির্বোধের মতন ওপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ফুপিমা। ফুপিমা আকস্মিক কেঁপে উঠল, ভয়ার্ত কণ্ঠে বলল, তোর এমনটা কেন মনে হলো পরি? অজান্তা হারিয়ে যায় সেই 5 মাস আগের রাতের স্মৃতিতে।
সেদিন প্রথমে হোসানের ছুঁড়ে ফেলা ফুল সে কুড়িয়ে নিয়েছিল। ফুপিমাকে সে সবটা খুলে বলে, তার সন্দেহ করার কারণ। অজান্তার কথা থামাতেই ফুপিমা উচ্চস্বরে হেসে উঠল। ফুপিমাকে হাসতে দেখে বেশ অবাক হলো অজান্তা। বিস্ময়কর কণ্ঠে বলল, তুমি হাসছো কেন ফুপিমা? তোর বোকামি দেখে হাসছি। এমন ফর্সা ছেলে এই দুনিয়ায় অহরহ আছে। আর যদি কালো গাড়ির কথা বলিস, তাহলে তুই রাস্তায় চলতে ফিরতে কি একটা কালো গাড়ি দেখেছিস? কত হাজার হাজার গাড়ি এরকম। আর ফুলটা নর্মাল। প্রথমে হয়তো কারো ওপর রাগে ছুঁড়েছিল, তারপর তোর জন্য নিয়ম করে রেখে যায়। এতে নতুন কি আছে? ফুপিমায়ের প্রতিটা কথাই যুক্তিযুক্ত, কিন্তু অজান্তা নিজেকে মানাতে পারছে না। অজান্তাকে নিশ্চুপ হয়ে ভাবতে দেখে ফুপিমা তাকে ধাক্কা দিয়ে বলল, এখন আর কি ভাবছিস? অজান্তা আরও কিছু বলতে উদ্যত হতেই ইরা হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, ফুলমা, অজান্তা দেখো কারা আসছে তোমাদের সাথে দেখা করতে, তাড়াতাড়ি যাও। অজান্তা অবাক হয়, সাথে ফুপিমাও। কারা আসছে দেখা করতে? দুজনেই রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে এসে অবাক হয়। অজান্তা অবাক কণ্ঠে বলে, আপনি? এহসান এগিয়ে আসে। আজ 7টা দিন পর তারা দুজন মুখোমুখি। শুধু এহসান না, এহসানের পিছনে দুজন মহিলা, একজন পুরুষ আর একটা মেয়ে। অজান্তা মেয়েটাকে চেনে। সেই মেয়েটা রাতে দেখেছিল এহসানের সাথে। অজান্তা যেন থমকে যায়। তাহলে কি এহসান তাকে ভয়ঙ্কর কিছু জানাতে এসেছে? সাথে তো সেদিনের মেয়েটাও। খারাপ কিছু হতে চলেছে তার সাথে। ফুপিমা এগিয়ে আসে, ভদ্রতার সাথে আপ্যায়ন করে তাদের বসতে দেয়। এহসানের সাথে থাকা একটা মহিলা কেমন নাক মুখ কুঁচকে ফেলে, চারপাশে তাকিয়ে গিয়ে বসে। এহসান হাসি হাসি মুখ করে এসে সোফায় বসে। ফুপিমা ইরাকে বলে, যা তো ইরা, চা নাস্তার ব্যবস্থা কর। ফুপিমায়ের কথায় নাক মুখ কুচকানো মহিলাটা ব্যতিব্যস্ত স্বরে বলে, না না, তার প্রয়োজন নেই, আমরা কিছু খাবো না। অজান্তা মহিলার বলার ভঙ্গিতে একটা অবহেলা ভাব দেখতে পায়। তারপরই তার চোখ মুখ শক্ত হয়ে যায়। শক্ত কণ্ঠে এহসানের উদ্দেশ্যে বলে, আপনি এখানে এসেছেন কেন? এহসান অজান্তার বলার ভঙ্গিতে ভ্রু কুচকায়। তারপর স্বাভাবিক কণ্ঠে বলে, বিয়ের আলাপ করতে। অজান্তার পায়ের নিচ থেকে মাটি সরে যায় যেন। আচমকা বিশাল কণ্ঠ ভর করে যেন শরীরে। তার মানে এই 1 সপ্তাহে বিয়ের ডেটও ফিক্সড হয়ে গেল। অজান্তাকে গভীর ভাবনায় ভাবতে দেখে এবার মেয়েটা উঠে গেল। বেশ মিষ্টি চেহারার মেয়ে। এই মেয়েটার উপর রাগ করেই তো বেলি ফুলগুলো ছুঁড়ে মেরেছিল। শেষমেশ এই মেয়েটার কাছেই ধরা দিল। অবশ্য সুন্দরী মেয়ে তো কত আর মুখ ফিরিয়ে থাকবে। হঠাৎ অজান্তার ব্যথা চাপা পরে একরাশ রাগ উদয় হলো। এহসান যদি শাহিন ভাই হয় তাহলে সে এর বিচার করেই ছাড়বে। তখন অজান্তার পাশে দাঁড়িয়ে থাকা অজান্তার থুতনি টিপে বলল, বাহ দা ভাই, তোর পছন্দ যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি। অজান্তা অবাক হলো, বিস্মিত কণ্ঠে বলল, দা ভাই? মেয়েটা উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হ্যাঁ দা ভাই, তোমায় তো আমি দেখেছিলাম মাসখানেক আগে, এক রাতে, তাই না? অজান্তা অবাকের সপ্তম আকাশে চলে গেল। উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আপনার দেওয়া ফুলটা উনি ছুঁড়ে ফেলে দিয়েছিল যে। মেয়েটা আবার উচ্চস্বরে হেসে দিয়ে বলল, ধুর বোকামে, আমার দেওয়া ফুল ছিল না, আমার বান্ধবীর দেওয়া ফুল ছিল। আমার বান্ধবীর দা ভাইকে পছন্দ করতো, কিন্তু দা ভাই পাত্তা দিত না বলে আমাকে দিয়ে ফুল দিয়েছিল। আর দা ভাই তখন রেগে দিল এক চট। অজান্তার বলার ভাষা যেন হারিয়ে গেল। সে কি ভেবেছিল আর কি হলো। এবার নাক মুখ কুচকানো মহিলাটা বলল, আহা ইতু, এত কথা বলছো কেন? চুপ থাকো, আমায় কথা বলতে দাও। ইতু নামের মেয়েটা চুপ করে গিয়ে সোফায় বসলো। মহিলাটা রুক্ষ সরে বলল, তোমার নাম যেন কি? অজান্তার বিরক্ত লাগলো মহিলাটার প্রশ্নে। এখানে এসেছে নিশ্চয়ই নাম জেনে আসছে, তা আবার এসব প্রশ্নের মানে কি? ফুপিমা এবার এগিয়ে গেল, অজান্তাকে হালকা ধাক্কা দিয়ে নাম বলার জন্য ইশারা করলো। অজান্তা কাট কণ্ঠে বলল, অজান্তা বলার ভঙ্গি ভালো লাগেনি মহিলাটার। বোঝাই যাচ্ছে ইনি এহসানের মা। চেহারায় বেশ মিল আছে। এবার ভদ্র মহিলা সোজা হয়ে বসে বলল, তোমার গার্ডিয়ান কে আছে এখানে? আমার কথা আছে তার সাথে। অজান্তা বিরক্তের উপর বিরক্ত হলো। মহিলা সব জেনে নিশ্চয় এসেছে, তবুও নাটক করছে। কিন্তু নিজের বিরক্ত ভাব প্রকাশ না করে কোমল কণ্ঠে বলল, এই যে আমার ফুপিমাই আমার গার্ডিয়ান। মহিলার কুচকানো ভ্রু আরও কুচকানো, নাক পোক সিটকে বলল, এছাড়া আর কে আছে? অজান্তা শক্ত কণ্ঠে বলল, এছাড়া এখানে আমার আর কেউ নেই।
মহিলা আবার এহসানের দিকে তাকালো, কাট কণ্ঠে বলল, এরকম একটা মেয়ে তোমার কিভাবে ভালো লাগলো? তোমার রুচি এত নিচে নামলো কিভাবে? তোমার সাথে দাঁড়ানোর কোনো স্ট্যাটাস আছে ওর আছে? অজন্তা যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এহসান অবাক কণ্ঠে বলল, মা এসব কী বলছো? কাউকে অপমান করার অধিকার তোমার নেই। মহিলাটা বিরক্ত স্বরে বলল, ওর কোনো যোগ্যতা আছে তোমার অর্ধাঙ্গিনী হওয়ার? মহিলাটার কথা থামতেই তার পাশে থাকা লোকটা তাকে ধমক দিয়ে উঠল। বোঝাই যাচ্ছে ভদ্রলোক এহসানের বাবা। অজন্তা প্রশ্নোত্তর দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে ব্যথিত স্বরে বলল, সেদিন নিষিদ্ধ পল্লীর কথা শুনে উধাও হয়ে গেলেন, আজ 1 সপ্তাহ পর ফিরে এসব শোনানোর জন্য আসছেন? এহসান উঠে দাঁড়ালো। সে কিছু বলার আগেই মহিলাটা উচ্চ স্বরে বলল, কি নিষিদ্ধ পল্লী মানে? এ মেয়ে কি ওসব লাইনের মেয়ে? ছি। অজন্তা এহসানের দিকে তাকালো, কাট কণ্ঠে বলল, চলে যান এখান থেকে আপনি। যান বলছি। একটা খারাপ মেয়ের জন্য তো দরদ কেন দেখাচ্ছেন? এহসান এগিয়ে আসলো, অজন্তার 2 হাত ধরে বলল, আমি সবটাই জানি ক্ষণস্থায়ী। আপনি খারাপ মেয়ে না। চাঁদনির মা আমাকে সব বলেছে। সেদিন আপনি যখন এক ধ্যানে দাঁড়িয়েছিলেন তখন হসপিটাল থেকে কল আসে, তাই তড়িঘড়ি করে চলে গিয়েছিলাম। তারপর অনেক খোঁজ খবর নিয়ে চাঁদনিদের বাড়িতে যাই। তখনই চাচিমা সব বলে আমাকে ভুলিয়ে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অবশেষে আপনি কলঙ্ক মাথায় না নিয়েই ফিরে আসতে পেরেছেন। আর যদি তেমন কিছু হতোই তাহলেও বা কি, আমি আপনাকে ভালোবেসেছি। আপনার ভালো খারাপ সবটা নিয়েই ভালোবেসেছি। অজন্তার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে এহসানের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, 4 বছর আগে এই ভালোবাসা আমার গ্রামের সহজ সরল বুবুর কাল হয়ে দাঁড়িয়েছিল। শাহিন ভাই। হঠাৎ শাহিন ভাই নামটা বজ্রপাতের মতো পড়ল পুরো পরিবারটার উপর। সবাই আচমকা উঠে দাঁড়ালো। এহসান অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলল, শাহিন?